আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? রাজশাহী বোর্ডের এই যে আমাদের সিকিউ অংশের যে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে না, এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো চলো আমরা সলভ করে ফেলি। তো প্রথম যেটা আছে সেটা হচ্ছে এই যে একের ক দেওয়া আছে 1/a সমান যদি 2 প্লাস রুট 5 হয় তাহলে a এর মান কত? তো দেখো a এর মান করার জন্য কি করব, এই যে 1/a যেটা দেওয়া আছে খুবই সহজ, এটাকে জাস্ট উল্টায় দিব। 2 প্লাস রুট 5, এখন এটাকে যদি উল্টায় দিই তাহলে হবে a সমান সমান 1/2 প্লাস √5। মানে এই যে এইটার নিচে কিছু ছিল না, মানে 1 আছে, ঠিক আছে। এখন দুইটাকেই উল্টাই দিব, তাহলে a উপরে চলে গেল, 1 নিচে আসলো, ঠিক আছে। এই যে এর নিচে 1 আছে, আর এই 1 উপরে গেল আর 2 প্লাস √5 নিচে আসলো। ওকে, আচ্ছা। তাহলে এইটুকু যদি বুঝে থাকো তাহলে এখন কি করব, এই যে 2 প্লাস √5 এর অনুবন্ধী দ্বারা উপর নিচে গুণ করব। অনুবন্ধী মানে নিচে আছে 2 প্লাস √5, তো আমরা 2 মাইনাস √5 দিয়ে উপর নিচে গুণ করব। তাহলে তাহলে উপরে দিব 2 মাইনাস √5, নিচে একটা 2 মাইনাস √5 দিব, ঠিক আছে। আচ্ছা, নিচে একটা 2 মাইনাস √5। এখন দেখো এইটা কেটে দিলে আবার আগের লাইনে ফেরত চলে যাওয়া যাবে, তাই না? আচ্ছা, এখন এই নিচে দেখো a প্লাস বি আর a মাইনাস বি একটা ফর্মুলা হচ্ছে, তাহলে নিচে কি দাঁড়াচ্ছে? নিচে দাঁড়াচ্ছে হচ্ছে a স্কয়ার মাইনাস হচ্ছে বি স্কয়ার, এটা হচ্ছে, আর উপরে থাকতেছে 2 মাইনাস √5 এ সমান সমান। এখন দেখো তাহলে 2 মাইনাস √5 নিচে আছে কত? 2 স্কয়ার করলে 4, আর √5 স্কয়ার করলে 5 হচ্ছে, তাহলে 4 মাইনাস 5। 4 মাইনাস 5 মানে কত? -1 আসতেছে, তাহলে নিচেই ক্যালকুলেশন করে -1 আসতেছে। তার মানে এই যে 2 মাইনাস √5 এর সামনে একটা -1 থাকবে। কি থাকবে? -1 বা একটা মাইনাস থাকবে। তাহলে a সমান সমান কি হচ্ছে? a সমান সমান হচ্ছে -2 মাইনাস √5, এইটা আসতেছে। এই হচ্ছে a এর ভ্যালুস, ঠিক আছে। দেখো যা সহজ, একদমই সহজ, বুঝতে পারছি এটা। আচ্ছা, তাহলে হচ্ছে খ নম্বর দেখি, চলো খ নম্বর। খুবই সহজ প্রশ্ন আসছে, তাহলে একটু একটু দেখলে বলে বুঝতে পারবা, খুবই সহজ প্রশ্ন আসছে। আগে আমরা একটা একটা করে আগাই। তো এখন দেখো, তাহলে ক এর উত্তর যে এটা, তাহলে এখন দেখো খ। খ বলছে এম স্কয়ার প্লাস এন স্কয়ার সমান সমান 4mn, এই যে 4mn। এখন বলছে এম স্কয়ার ভাগ এন স্কয়ার প্লাস এন স্কয়ার ভাগ এম স্কয়ারের মান কত? এইটুকের মান কত? এটা দেওয়া আছে। তাহলে এখন দেওয়া আছে দিয়ে তুলে নিবা, দেওয়া আছে যেটা ওটা তুলে নিবা, যে দেওয়া আছে এত। তো এখন কি করতে হবে? দেখো, এখন প্রদত্ত রাশি কি? প্রদত্ত রাশি হচ্ছে এম স্কয়ার ভাগ এন স্কয়ার প্লাস এন স্কয়ার ভাগ হচ্ছে এম স্কয়ার। এখন লসাগু করো, লসাগু করলে এম স্কয়ার আর এন স্কয়ার লসাগু, এইখানে এন স্কয়ার কাটা এম স্কয়ার সাথে গুণ হলে এম টু দি পাওয়ার 4 হবে প্লাস এন টু দি পাওয়ার 4 হবে। এইটুকু বুঝছো? এইটুকু যদি বুঝে থাকো, দেখো তো উপরের এই লাইনটা লেখা যায় না? এম স্কয়ার তার স্কয়ার প্লাস এন স্কয়ার তার স্কয়ার, নিচে হচ্ছে এম স্কয়ার এন স্কয়ার, এইটুকু লেখা যায়। আচ্ছা, এইটুকু যদি লেখা যায় তাহলে এখন দেখো আরেকটা কাজ করব। সেটা কি কাজ? দেখো, সেটা হচ্ছে, দেখো একটা জাতীয় সূত্র আমাদের মনে আছে। সেই জাতীয় সূত্রটা কি? যে a প্লাস বি তার হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কয়ার। এই সূত্র তো আমরা জানি। এখন দেখো তো এই a স্কয়ার আর বি স্কয়ার রেখে দিলে 2ab এই পাশে চলে আসবে, তাই না? আচ্ছা, 2ab এর পাশে আছে, তাহলে এইটার থেকে দেখো তো, এইটাকে যদি a স্কয়ার ধরি আর এইটাকে যদি b স্কয়ার ধরি, এই যে a স্কয়ার আর b স্কয়ার রেখে দিলে 2ab এই পাশে এসে কি হবে? বিয়োগ হবে। তাহলে এইখানে a বলতে m স্কয়ার, হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি না যে m স্কয়ার প্লাস n স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস হচ্ছে 2ab, a বলতে m স্কয়ার, হ্যাঁ, তাহলে m স্কয়ার n স্কয়ার। আচ্ছা, ভাগ হচ্ছে কত? m স্কয়ার n স্কয়ার। দেখো তো এই লাইন বুঝছো কিনা? এইটার সাপেক্ষে বোঝার চেষ্টা করো। এখানে a বলতে m স্কয়ার, ঠিক আছে, আর b বলতে n স্কয়ার। আচ্ছা, ওইটার সাথে তুলনা করে দেখো, এই সূত্র একদম ইজিলি হচ্ছে, তাই তো? আচ্ছা, এই এম স্কয়ার আর এন স্কয়ার এর মান দেখো, এই যে দেওয়া আছে 4mn। তাহলে এইখানে 4mn বসায় দাও। 4mn তার হোল স্কয়ার মাইনাস 2m স্কয়ার n স্কয়ার ভাগ হচ্ছে m স্কয়ার n স্কয়ার। এখন দেখো তো 4mn স্কয়ার মানে কত? 16 না? 16m স্কয়ার n স্কয়ার মাইনাস হচ্ছে 2m স্কয়ার n স্কয়ার ভাগ হচ্ছে m স্কয়ার n স্কয়ার। তাহলে 16টা m স্কয়ার n স্কয়ার থেকে যদি দুইটা বাদ দাও তাহলে কয়টা থাকে? 14টা থাকে। তাহলে 14m স্কয়ার n স্কয়ার আর নিচে আছে m স্কয়ার n স্কয়ার, তাই তো?
এই এম স্কয়ার এন স্কয়ার আর উপরের এম স্কয়ার এন স্কয়ার ক্যান্সেল আউট, থাকে কত 14। তার মানে এই যে 2 এর অ্যানসার হবে কত 14। এই যে হ্যাঁ 2 এর এইটার মান হবে কত, এটার মান হবে হচ্ছে 14। ক্লিয়ার? আচ্ছা, বুঝছো কি? না বুঝার তো কিছু নেই, আশা করি বুঝছো। আচ্ছা, একদম ইজি। তারপর আমরা গতে চলে যাই, এটা খ ছিল, গতে চলে যাই। গতে কি আছে চলো দেখি। আচ্ছা, গতে দেখো আছে tan 90 ডিগ্রি মাইনাস এ সমান √3। আচ্ছা, যেটা দেওয়া আছে সেটা তুলে নি। গ দেওয়া আছে কি tan 90 ডিগ্রি মাইনাস হচ্ছে এ সমান সমান হচ্ছে √3। এখন এ কোণের মান কত সেটা বের করতে বলছে। এখন 90 মাইনাস এ, দেখো তো এইখানে 90 এর সাথে কিন্তু বিজোড় গুণিতক আছে, 90 গুণ 1 আছে। তো 90 এর সাথে বিজোড় গুণিতক থাকলে এই ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হয়ে কট হয়ে যায়। কি হয়ে যায়? কট হয়ে যায়। আচ্ছা, যারা জেনারেল ম্যাথ যারা হায়ার ম্যাথ আছে তারা এটা সহজে বুঝবা, কিন্তু যাদের হায়ার ম্যাথ নেই তারা তো বুঝতে পারবে না। তাহলে একটু সহজ করে করি, একটু সহজ করে করি। দেখো এইখানে আছে tan 90 মাইনাস এ, হ্যাঁ tan 90 মাইনাস এ, আর এখানে আছে √3। তো এই √3টাকে, আচ্ছা বলো তো tan কত ডিগ্রির মান √3? এটা কি আমাদের জানা আছে, মনে আছে কারণ? tan 60 ডিগ্রির মান √3। তাহলে এই √3 এর পরিবর্তে আমি tan 60 ডিগ্রি লিখতে পারি না? অবশ্যই পারি। এবার দুই পাশ থেকে যদি tan ক্যান্সেল আউট করে দাও তাহলে থাকে কি 90 মাইনাস এ ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি, তাই না? এইবার এই মাইনাস এটাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে কি হয়ে যাবে প্লাস এ হয়ে যাবে। আর 60 কে এই পাশে নিয়ে আসো, তাহলে কি হবে দেখো তো? তাহলে দাঁড়াবে হচ্ছে এ ইকুয়াল টু 90 মাইনাস 60। তার মানে ইকুয়াল টু কত? এ ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি। এই দেখো এ এর মান হবে 30 ডিগ্রি। বুঝতে পারছি? এর মান কত হবে? এর মান 30 ডিগ্রি হবে। ক্লিয়ার? আশা করি বুঝছো। না বুঝার তো কিছু নাই, ভেঙে ভেঙেই তো দেখালাম। আচ্ছা, এইবার এইবার আমরা চলো হচ্ছে ঘতে চলে যাই। এবার ঘ করব। ঘ একটু এটা রিমুভ করে নি, দাঁড়াও। আচ্ছা, সরি সময় লেগে যাচ্ছে। আচ্ছা, ঘ ঘ ঘ আচ্ছা, ঘতে কি আছে? cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কয়ার a সমান সমান 1 হলে প্রমাণ করো যে cot 4a মাইনাস cot স্কয়ার a সমান সমান 1। দেখো এটা কি করবে, যেটা দেওয়া আছে এটা তুলো। কি দেওয়া আছে? cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু হচ্ছে 1 দেওয়া আছে। এখন cos স্কয়ার ওই পাশে নিয়ে যাও, তাহলে কি হবে? cos টু দি পাওয়ার 4a ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার a। এখন তুমি জানো 1 মাইনাস cos স্কয়ার a মানে কি? বলো তো 1 মাইনাস কজ স্কয়ার মানে কি? 1 মাইনাস কজ স্কয়ার মানে হচ্ছে সাইন স্কয়ার। কি? সাইন স্কয়ার। এটা এমসিকিউ তে, রাশি বোর্ডের এমসিকিউ তে কিন্তু এই সূত্রটা আসছে। তাহলে কজ স্কয়ার প্লাস সাইন স্কয়ার থিটা মানে কত? 1 না? কজ স্কয়ার প্লাস সাইন স্কয়ার কত? 1। সেইখান থেকে কিন্তু 1 মাইনাস কজ স্কয়ার মানে কি? সাইন স্কয়ার। এইবার তুমি কি করবা? দুই পাশেই সাইন টু দি পাওয়ার 4 দিয়ে গুণ করো। কত? ও সাইন টু দি পাওয়ার 4 এ দিয়ে ভাগ করো। এইটা দাঁড়ি সাইন টু দি পাওয়ার 4 এ দিয়ে ভাগ করো দুই পাশেই। তাহলে এই পাশে যদি sin টু দি পাওয়ার 4 এ দিয়ে ভাগ করি তাহলে হবে cos টু দি পাওয়ার 4 এ ভাগ হচ্ছে sin টু দি পাওয়ার 4 এ ইকুয়াল টু, এই পাশে যদি ভাগ করি তাহলে sin স্কয়ার এ ভাগ হচ্ছে sin টু দি পাওয়ার 4 এ। দিয়ে এখন দেখো এই পাশে কি হয় বলো তো? cos বাই sin মানে কি? cot না? তাহলে এই পাশে হবে cot টু দি পাওয়ার 4 এ। আর এই পাশে কি থাকবে? sin স্কয়ার এ, sin স্কয়ার 4 দিয়ে কাটলে 1 ভাগ sin স্কয়ার এ হবে। এই 1 বাই sin স্কয়ার এর মানে হচ্ছে কোসেক স্কয়ার এ। কি? কোসেক স্কয়ার এ। 1 বাই sin মানে কি? কোসেক না? কোসেক স্কয়ার। এখন তুমি একটা সূত্র জানো, সেই সূত্রটা কি? যে কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ সমান সমান হচ্ছে 1। তাহলে কি বলতে পারি? যে কোসেক স্কয়ার এ সমান সমান হচ্ছে 1 প্লাস কট স্কয়ার। এই মাইনাস কট কে ওই পাশে নিয়ে গেলে কি হবে? 1 প্লাস কট স্কয়ার এ। তাহলে এখন দেখো তো এই যে কোসেক স্কয়ার এখানে যে আসলো, এই কোসেকের পরিবর্তে আমরা লিখতে পারি না যে cot টু দি পাওয়ার 4 এ সমান সমান হচ্ছে 1 প্লাস cot স্কয়ার এ। কেন কোসেক থেকে কোটে চলে গেলাম? কারণ আমাদের ওই যে প্রমাণ করতেই বলছে কি প্রমাণে সবগুলো কট আছে, সেই কারণে আমাদের উদ্দেশ্য হচ্ছে কোটে যাওয়া। এখন দেখো এই সবগুলো এই কট স্কয়ার, এই কট স্কয়ারকে যদি ওই পাশে নিয়ে যায় তাহলে কি হবে? তাহলে হবে cot টু দি পাওয়ার 4 এ মাইনাস হচ্ছে cot স্কয়ার এ সমান সমান কত? 1। ওকে, এইটাই প্রমাণ করতে বলছে। দেখো প্রমাণ হয়ে গেছে, এই যে দেখো প্রমাণ হয়ে গেছে। হইছে না? হইছে। আচ্ছা, বুঝতে পারছো?
স্ক্রিনশট নিয়ে ভিডিও যদি না বুঝতে পারে একটু পিছনে গিয়ে তো দেখে দেখবা। আচ্ছা, আমরা নেক্সট চলে যাই পরবর্তীতে। বলছি কি, এই যে শতকরা বার্ষিক 10 টাকা হার সরল মুনাফায় 500 টাকার 5 বছরের মুনাফা নির্ণয় করা। আচ্ছা, সরল মুনাফা বের করতে বলছে। সরল মুনাফার সূত্র কি? সরল মুনাফার সূত্র হচ্ছে I = PNR। তো এখানে দেওয়া আছে P মানে আসল সমান কত? 500 টাকা। তারপরে সময় বছর n সমান কত? 5 বছর, তাই তো? 5 বছর। আচ্ছা, তারপরে হার হচ্ছে আর সমান কত? 10 টাকা, তার মানে 10%। ঠিক আছে, 10% করলে কত হয়? 0.1 হয়, তাই তো? আচ্ছা, এখন এই মূল সূত্রে বসায় দাও। আসল 500 গুণ হচ্ছে সময় হচ্ছে 5 বছর গুণ হচ্ছে 0.1, তাহলে গুণ করে কত হয়? 250 হবে, তাই তো? তার মানে 5 বছরের 500 টাকার 10% হারে মুনাফা কত হবে? 250 টাকা হবে। ক্লিয়ার? ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা চতে যাব। চ একটু অপেক্ষা করো। আচ্ছা, চতে কি বলছে? f অফ x সমান যদি এত হয় তাহলে প্রমাণ করো যে f অফ -1/3 সমান 4। তার মানে x এর জায়গায় আমরা হচ্ছে -1/3 বসাবো, বসিয়ে দেখবো তার মান 4 হয় কিনা। তাহলে যেটা দেওয়া আছে সেটা তুলে নাও। প্রথমে ইসের f অফ x সমান কি দেওয়া আছে? f অফ x সমান দেওয়া আছে হচ্ছে 3x² - 5x + 2। এইবার আমাদের লেফট হ্যান্ড সাইডে কি আছে? f অফ -1/3, তাই তো? আচ্ছা, তাহলে এই যে এখন আমরা কি করব? f অফ -1/3 বসাবো। এইটা x এর জায়গায় তো বসায়ে দেখবো যে তার মানটা 4 আসে কিনা। -5 × -1/3 প্লাস হচ্ছে 2। আচ্ছা, তাহলে এখন দেখো -1/3 এর উপর স্কয়ার করলে কি হবে? মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে 1/9 হবে। 3 × 1/9। আচ্ছা, এই ভিতরের মাইনাস আর এই বাইরের মাইনাস গুণে কি হবে? প্লাস হবে। আর এখানে আছে কত? 5 যদি উপরে চলে যায় তাহলে 5/3 হবে প্লাস 2। আচ্ছা, এইবার দেখো এখানে লসাগু করো। এখানে আছে 3/9, এখানে 5/3, আর এখানে আছে 2। 9 আর 3 এর লসাগু কত? 9 আর 3 এর লসাগু করো। 3 দিয়ে লসাগু করলে এখানে 3 আর এখানে হচ্ছে 1, তাহলে এখানে হচ্ছে 9 লসাগু হচ্ছে 9। এখানে 1, তাহলে 3 প্লাস হচ্ছে এখানে হচ্ছে 3 15 প্লাস এখানে হচ্ছে 18। আচ্ছা, লসাগু এত হচ্ছে। আচ্ছা, তাহলে 18 15 আর 3 কত? 18, 18 36, 36/9 করলে কত হচ্ছে? 4। এই যে দেখো 4 হয়ে যাচ্ছে, 4 হয়ে গেছে, কিন্তু মিলে গেছে। অর্থাৎ এটা প্রমাণিত যে f অফ -1/3 বসালে কত হচ্ছে? 4 হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, যেইটা করছো, যে কোনো 10টা করতে হবে, ঠিক আছে? আমি সবগুলোই করতেছি, যেইটা করছো সেটা মিলায় নাও। ওকে? আচ্ছা, তারপরে কি আছে? তারপরে আছে হচ্ছে 6তে আছে a সেট আর b সেট। এখন বলছে p অফ a ইন্টারসেকশন b নির্ণয় করো। আমরা কি করব? আগে a ইন্টারসেকশন b নির্ণয় করে নিব। আচ্ছা, প্রথমে তুলে নিবা যে দেওয়া আছে a সমান সমান এত, b সমান সমান এত। আমি তুলতেছি না, আমি ডিলিট করতেছি। a ইন্টারসেকশন b সমান সমান, তুমি যদি দুইটা সেট এখানে তুলে নাও a আর b, আমি একবারে দেখি তো কমন কে কে আছে। 2 3 5 7, আর এখানে আছে 4 4 5 6 7, তার মানে 5 আর 7 দুইজনের ভিতর কমন আছে। এই 5 আর 7ই হচ্ছে a ইন্টারসেকশন b। তাহলে a ইন্টারসেকশন b করলে কত কত পাবো? 5 আর 7। এখন বলছে p অফ a ইন্টারসেকশন b নির্ণয় করো। তো p অফ মানে কি? মানে এই সেটের শক্তি সেট। এখন শক্তি সেট কিভাবে নির্ণয় করতে হয়? যেই সেট আছে, প্রথমে একটা বিশাল সেকেন্ড ব্র্যাকেট, এবার যেই সেট আছে ওইটাকেই সেকেন্ড ব্র্যাকেট লিখতে হবে, 5 এবং 7, তাই তো? এবার কমা। এবার কি করতে হবে? এদেরকে সিঙ্গেল, যেহেতু দুইটা সেহেতু এবার কি করতে হবে? এদের সিঙ্গেল সিঙ্গেল লিখতে হবে। তাহলে 5 একবার লিখলাম, সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে কিন্তু কমা, আবার কমা দিয়ে 7 একবার লিখলাম, তারপরে কমা দিয়ে ফাঁকা সেট একবার লিখলাম, এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ। মানে এইখানে যেই সেটটা আছে এদের প্রত্যেকটা যতগুলো উপসেট সম্ভব সবগুলো উপসেট লিখে নিব, লিখে নিয়ে ওইটাকে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব। তাহলে যেটা হবে ওইটাই হচ্ছে শক্তি সেট। বুঝতে পারছি? অর্থাৎ একটা সেটের যতগুলো উপসেট আছে ওই উপসেট নিয়ে যেই সেট সেটাকে বলা হয় শক্তি সেট। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এই 5 আর 7 এর হচ্ছে কি উপসেট কারা?
5 7 নিজে একটা উপসেট, 5 একটা উপসেট, 7 একটা উপসেট, আর ফাঁকা সেট, যে কোনো সেটের উপসেট হচ্ছে ফাঁকা সেট। তাহলে এইগুলো নিয়ে যেই সেট ওইটাই হচ্ছে শক্তি সেট। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আচ্ছা, এবার পরবর্তী প্রশ্নটা দেখো। পরবর্তী প্রশ্নটা খুবই মজার একটা প্রশ্ন, খুবই ভালো একটা প্রশ্ন। এটা দিয়ে এমসিকিউ আসে, ঠিক আছে, কিন্তু এখানে এমসিকিউ না দিয়ে সিকিউ তে দিয়ে দিছে। আচ্ছা, বর্গীয় জ কি আছে, যে 26 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট, তার মানে একটা বৃত্ত, হ্যাঁ, এই একটা বৃত্ত, এই বৃত্তের ব্যাসটা কত, এই বৃত্তের ব্যাসটা হচ্ছে 26। তাহলে বৃত্তের ব্যাসটা যদি 26 হয়, তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ কত বলো তো? ব্যাসার্ধ হচ্ছে 13, তাহলে আর সমান সমান হচ্ছে 13 সেন্টিমিটার। ঠিক আছে, এইবার বলছে এই বৃত্তের কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে। আচ্ছা, মনে করো এই কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে হচ্ছে এইটুকু, হ্যাঁ, এই 5 সেন্টিমিটার দূরে একটা জ্যা আছে, এই যে জ্যা, এই জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো 5 সেন্টিমিটার দূর দিয়ে এরকম একটা জ্যা আছে, এই জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। যেহেতু এই কেন্দ্র থেকে এইটুকু হচ্ছে 5 সেন্টিমিটার এবং এইটা হচ্ছে লম্ব, কারণ এই কেন্দ্র থেকে এর উপর যেহেতু দূরত্ব বলেছে, দূরত্ব সবসময় সরাসরি হয়, লম্ব হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে দূরত্ব, হ্যাঁ, এবং লম্ব। এখন দেখো তো, আমি যদি এই কেন্দ্র থেকে এই যে এইটুকু যদি যোগ করে দিই, এই যে এইভাবে যদি যোগ করে দিই, দেখো তো এইভাবে যদি যোগ করে দিই, হ্যাঁ, সরি, এইভাবে যদি যোগ করে দিই, এইভাবে কেন্দ্র থেকে এই যে বৃত্তের এই বিন্দুটা যদি যোগ করে দিই, তাহলে দেখো তো একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে। এই সমকোণী ত্রিভুজের দেখো এই যে এই ওলটা, এইটা কিন্তু একটা হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ এইটার কত 13, তাহলে এইটুকের দৈর্ঘ্য হচ্ছে 13 হবে। এই সমকোণী ত্রিভুজের এই বাহুটার দৈর্ঘ্য কত হবে? 13 হবে। আর এই বাহুটার দৈর্ঘ্য দেখো 5 দেওয়া আছে, তাহলে এই বাহুটার দৈর্ঘ্য কত হবে বলো তো? আমরা জানি সমকোণী ত্রিভুজের একটা হচ্ছে গিয়ে বাহুগুলোর একটা রেশিও আছে, সেটা কি 13 5 আর হচ্ছে কত, 13 5 আর 12, 13 5 আর তার সাথে কত হয়? 12 হয়। এইটা নিয়ে সমকোণী ত্রিভুজের একটা কম্বো আছে, ওই যে এই যে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কত? ভূমি স্কয়ার। মানে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলে কিন্তু তুমি এই 12 পেয়ে যাবে। তাহলে এইটুক হচ্ছে 12। তো এই যে দেখো, এইটুক যেহেতু লম্ব, তাহলে কেন্দ্র থেকে এই জ্যায়ের উপর লম্ব, এই জ্যাকে সমান 2 ভাগে ভাগ করে। তাহলে এইটুক যদি 12 হয়, তাহলে এই পাশের এইটুকু 12 হবে। তাহলে টোটাল এই জ্যায়ের দৈর্ঘ্য হবে কত? 24। তোমাদের কিন্তু জ্যামিতিই আছে এরকম। তাহলে এটার দৈর্ঘ্য হবে কত? 24 সেন্টিমিটার। বুঝতে পারছি? তুমি এটা একটু এইভাবে চিত্র দিয়ে দিয়ে, এইভাবে পিথাগোরাসের সূত্র দিয়ে এই 12 বের করে দেখাই দিবা। ঠিক আছে, 12 যোগ 12 দিয়ে দিবা 24। বলবা যে এটা যে মধ্যবিন্দু, তাহলে এই দুটো যোগ করলে 12। ক্লিয়ার? আমি মূল থিমটা দেখাই দিলাম। আচ্ছা, মূল সমাধানটা দেখাই দিলাম। তাহলে তারপরে দেখো, তারপরে বলছে ঝ, যে 4.5 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো। এটা হচ্ছে জ্যামিতি। তার মানে তোমার একটা বাহু দেওয়া আছে, হ্যাঁ, বাহু মনে করো এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4.5 সেন্টিমিটার। এখন একটা সমবাহু ত্রিভুজ আঁকতে হবে। তুমি জানো সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ কত? প্রত্যেকটা কোণ হচ্ছে 60 ডিগ্রি। তো তুমি 60 ডিগ্রি, এইটা বাহু দেওয়া আছে 4.5 সেন্টিমিটার, এটা লিখে নিবা এবং 60 ডিগ্রি একটা কোণ এঁকে নিবা। 60 ডিগ্রি কোণ কিভাবে আঁকতে হয় জানো? কম্পাস, যে কোনো ভাবে কম্পাস ধরে তুমি প্রথমে একটা রেখা আঁকলা, এই রেখার উপরে যে কম্পাস একভাবে ধরবা, ধরে নিয়ে এইভাবে একটা চাপ আঁকবা, মানে এইখানে কম্পাসের এক মাথা রেখে পেন্সিল দিয়ে এইভাবে একটা চাপ আঁকবা। যেই যতটুকু পরিমাণ নিয়ে চাপ এঁকেছো, এবার কম্পাসের মাথাটা এইখানে ধরবা, ধরে ওই একই মাপ নিয়ে পেন্সিল দিয়ে এখান থেকে কেটে দিবা। যেই কোণটা বের হবে এই কোণটাই হবে 60 ডিগ্রি। এইভাবে তুমি হচ্ছে 60 ডিগ্রি এঁকে নিবা। এইবার তুমি কি করবা, যে কোনো একটা রশ্মি, এই যে কোনো একটা রশ্মি এইখান থেকে এই 4.5 এর সমান করে তুমি কেটে নিবা। এইটুকু হচ্ছে 4.5। এইবার এই বিন্দুতে কি করবা, 60 ডিগ্রি কোণ আঁকবা। এই যে এইভাবে একটা রশ্মি নিয়ে এখান থেকে ক্যাম্পাস দিয়ে এইভাবে 60 ডিগ্রি, ঠিক আছে, 60 ডিগ্রি আঁকলা। এইবার তুমি কি করবা, এই বিন্দুতে আর এই বিন্দুতে কম্পাস ধরে এই বাহুর সমান মাপ নিয়ে তুমি কি করবা, দুইটা চাপ আঁকাবা। ওই দুই চাপ এইভাবে যোগ করে দিবে। ঠিক আছে, অথবা এইখানেও একটা 60 ডিগ্রি কোণ এঁকে নিবে। ঠিক আছে, 60 ডিগ্রি কোণ এঁকে নিয়ে তো ওই দুই বাহু এইভাবে ওই চাপ এঁকে নিয়ে এইভাবে যোগ করে দিবে, দেখবে যে হয়ে যাবে। এটাই সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, আচ্ছা, এটা নিয়ে আর হচ্ছে না বলি, আমরা সামনে আগাই। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি কিউ আর এস অন্তর্লিখিত চতুর্ভুজ। আচ্ছা দেখো, একটা বৃত্ত আছে আমাদের, এই বৃত্ত, এই বৃত্তে পি কিউ আর এস হচ্ছে একটা অন্তর্লিখিত চতুর্ভুজ। আচ্ছা,
পি, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এইটা হচ্ছে আর, এবং এইটা হচ্ছে এস। এই পি কিউ আর এস হচ্ছে একটা অন্তর্লিখিত চতুর্ভুজ। এই চতুর্ভুজ এখন এই কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে ও, এটা হচ্ছে কেন্দ্র ও। এখন বলেছে কিউ ও এস কোণ, কিউ ও এস কোণ, এই যে কিউ ও এস কোণ, দেখো এই কিউ ও এস কোণটা কত? আচ্ছা এখানে চিত্রটা একটু হয়েছে, ভালো মতো আঁকানো হয়নি, দেখো একটু এটা ভালো করে আঁকাই দিই, একটু ভালো করে আঁকাই দিই। দেখো বলছে এই যে কিউ ও এস কোণ, এটা হচ্ছে কেন্দ্র, এই যে কিউ ও এই যে এস, এই কোণটা, এই কোণটা হচ্ছে 100 ডিগ্রি, বলে দিছে এই কোণটা 100 ডিগ্রি। এখন বলেছে যে কিউ আর এস কোণ কত? কিউ আর এস মানে এই কোণটা কত সেটা বের করতে হবে। এখন দেখো তো এই বৃত্তের এই যে কিউ আর এস, এই চাপের উপরে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এইটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তো এই কেন্দ্রস্থ কোণের অর্ধেক হচ্ছে বৃত্তস্থ কোণ, তাহলে এই কেন্দ্রস্থ কোণ যদি 100 হয় তাহলে এই যে এই কোণটা কত হবে? 50 হবে। আর একটা জিনিস সেটা হচ্ছে যে একটা বৃত্তীয় অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণের যোগফল সবসময় 180 হয়, তাহলে এই কোণ আর এই কোণের যোগফল 180 হবে, এই পি কোণ আর আর কোণের যোগফল। তাহলে এই পি কোণ যদি 50 হয় তাহলে এই কোণটা কত হবে? 130 হবে, 130 হবে। তাহলে এই যে কিউ আর এস কোণটা কত হবে? 130 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা এবার আমরা পরের পেজ চলে যাই। পরের পেজে কি আছে? আচ্ছা দেখো এইখানে কি আছে যে একটি আয়তক্ষেত্রের কর্ণ হচ্ছে 10 আর দৈর্ঘ্য হচ্ছে 8, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কত? দেখো আয়তক্ষেত্রটা কেমন হয়? আয়তক্ষেত্র ওই যে এরকম হয়, এরকম বিপরীত বাহু দ্বয় কি সমান। তো এখানে বলছে দৈর্ঘ্য হচ্ছে 8 আর এই যে কর্ণ, এই কর্ণ হচ্ছে 10। তাহলে দেখো তো এই যে এইটা তো সমকোণ, তাই তো? তাহলে এটা একটা কি সমকোণী ত্রিভুজ না? এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা যদি 10 এটা 8 হয় তাহলে এটা 6 হবে। পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে দেখো। আচ্ছা এখন দেখো তো বিপরীত বাহু দ্বয় কি সমান, তাহলে এই বাহুটা যদি 8 হয় এই বাহু 8, এই বাহু যদি 6 হয় তাহলে এই বাহুও 6। এখন পরিসীমা মানে কি? সবগুলো বাহুর যোগফল। তাহলে এখানে তুমি সবগুলো বাহু যোগ করো, 8 যোগ 6 যোগ 8 যোগ 6, 6 6 12, 8 8 16, তাহলে কত হয়? 28 হয়। তাহলে এই 28 সেন্টিমিটার হচ্ছে পরিসীমা। ওকে। আচ্ছা তারপরের প্রশ্ন দেখো, একটি ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 18 আর 26। দেখো একটা ত্রিভুজ, মনে করো এরকম একটা ত্রিভুজ আছে তোমার কাছে, তো এই ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 18 আর 26 এবং এদের অন্তর্ভুক্ত কোণ 45। তার মানে এইটা যদি 18 হয় আর এইটা যদি 26 হয় তাহলে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 45 ডিগ্রি। এখন বলছে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? এই যে এখন দেখো তো তোমার বইয়ে পরিমিতিতে একটা সূত্র ছিল, কি সূত্র? যে যদি কোনো ত্রিভুজের দুইটা বাহু এবং তাদের দুইটা সন্নিহিত বাহু এবং তাদের অন্তর্ভুক্ত যদি কোণ দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ওই যেই দুই বাহু দেওয়া আছে ওই দুই বাহুর গুণফল, অর্থাৎ 18 গুণ 26 ইন্টু হচ্ছে এই দুই বাহুর অন্তর্ভুক্ত যেই কোণ দেওয়া আছে ওই কোণের সাইন, তার মানে সাইন 45 ডিগ্রি। এইটা তুমি ক্যালকুলেটরে করে ফেলো, যেটা হবে সেটা। সাইন 45 এর মান কত? 1/√2। তাহলে এখানে 2 দিয়ে 18 কাটলে কত হবে? 9। তাহলে 9 গুণ 26 গুণ হচ্ছে সাইন 45 এর মান 1/√2। এইটা ক্যালকুলেটর করো, যত অ্যানসার হবে ততই হচ্ছে ক্ষেত্রফল। ওকে। আচ্ছা তারপরে কি আছে দেখো, তারপরে আছে হচ্ছে এই যে এইটা দুইটি সংখ্যার অনুপাত 5:6, এদের লসাগু 150 হলে সংখ্যা দুইটা নির্ণয় করো। দেখো একটা সংখ্যা দেখো এদের সংখ্যা দুইটার অনুপাত হচ্ছে 5:6। তো তুমি যদি এদের সাধারণ অনুপাত x ধরে নাও তাহলে একটা সংখ্যা হবে 5x আর একটা সংখ্যা হবে 6x এবং এদের লসাগু হবে কত? 30x। আর এই লসাগু এখানে দেওয়া আছে কত? 150। তাহলে বলতে পারে না 30x = 150। তাহলে x = হচ্ছে কত হবে? 150/30, তার মানে কত? 5 হবে। x এর মান কত? 5। x যদি 5 হয় তাহলে এখানে 5 বসায় দাও, 5x সমান কত হবে? 25 হবে। আর 6x মানে কত হবে? 30 হবে। এই দেখো 25 আর 30 সংখ্যা দুইটি নির্ণয় করতে বলছে, তাহলে 25 আর 30 বের হয়ে গেল।
তারপরে কি প্রশ্ন দেখো, এত 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 সংখ্যাগুলোর গড় দেওয়া আছে, মধ্যক নির্ণয় করো। একদম সহজ কথা, একদমই সহজ। সেটা কিভাবে, একটু একটা জিনিস দেখো, এই সংখ্যাগুলো গড় করলে হচ্ছে 16.5, তাই তো? তাহলে এখন তুমি সবগুলো গড় করো। এখানে মোট সংখ্যা আছে কয়টা? 8টা। তাহলে 8টা সংখ্যাকে গড় করো। 19 প্লাস 21 প্লাস 26 প্লাস 13 প্লাস 11 প্লাস 27 প্লাস এক্স প্লাস 29, তাই তো? এই সবগুলোর গড় করলে কত হবে? গড় করলে হবে হচ্ছে 16.5। 16.5 এর 8 ওই পাশে যদি গুণ করে দাও তাহলে হবে কত? 32, 132। এই যে 8 গুণ 16.5 কত হবে? 132। আর এই পাশে এই সবগুলো সংখ্যা যোগ করলে কত হবে? 146 প্লাস হচ্ছে এক্স। 146 প্লাস এক্স হবে। এখন এই 146 যদি ওই পাশে নিয়ে যাও, এক্স ইকুয়াল টু কত হবে? -14 হবে। এক্স ইকুয়াল টু -14। এই যে দেখো এক্স এর মান পেয়ে গেছি। এইবার মধ্যক নির্ণয় করার জন্য কি করতে হয়? এই সংখ্যাগুলো সব ছোট থেকে বড় ক্রমে সাজাতে হয়। তাহলে তুমি এই সংখ্যাগুলো সব ছোট থেকে বড় সাজাও। তো ছোট থেকে বড় যদি সাজাও, সব থেকে ছোট কি? -14। তারপরে কত? 11। তারপরে কত? 13। তারপরে কত? 19। তারপরে কত? 21। তারপরে কত? 26। তারপরে কত? 27। তারপরে কত? 29। এইবার মাঝে কি আছে দেখো তো, এই পাশে 3টা, এই পাশে 3টা, মাঝে থাকে 2 জন, 19 আর 21। মাঝে যদি 2 জন থাকে তাহলে এদের গড় করতে হয়। তাহলে 19 প্লাস 21 ভাগ হচ্ছে 2 সমান সমান কত হবে? 20 হবে। তাহলে এইটাই, এই 20 হচ্ছে মধ্যক। তাহলে এখানে মধ্যক হচ্ছে 20। ক্লিয়ার? এবার বলছে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যের দ্বিগুণ। তাহলে এদের ক্ষেত্রফল কত? দেখো বর্গের সব বাহু সমান, আবার সমবাহু ত্রিভুজের সব বাহুর দৈর্ঘ্য কি? সমান। তাহলে এখন বলছে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যত হবে, বর্গের বাহুর দৈর্ঘ্য তার থেকে কয় গুণ? তার থেকে 2 গুণ। ঠিক আছে? বর্গের বাহু তার থেকে কয় গুণ? 2 গুণ। তাহলে ধরে নাও যে সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে a, তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য হবে 2a। যেহেতু সমবাহু ত্রিভুজের থেকে বর্গের বাহুটা কয় গুণ? 2 গুণ। এইবার বলেছে যে এদের ক্ষেত্রফলের অনুপাত বের করো। তো এখানে বর্গের বাহু, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের বাহু। এখন বর্গের ক্ষেত্রফল কত বলো তো? এক বাহু তার স্কয়ার। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত বলো তো? √3 ভাগ 4 ইনটু হচ্ছে ওই এক বাহু তার স্কয়ার। তাহলে √3/4 ভাগ হচ্ছে √3/4 ইনটু a স্কয়ার। এটা বলেছে এই দুইজনের অনুপাত। তার মানে বর্গের ক্ষেত্রফলকে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে হবে। তো বর্গের ক্ষেত্রফল কত? 4a স্কয়ার। তো 4a স্কয়ার কে তুমি এইটা দিয়ে ভাগ করো, √3a স্কয়ার ভাগ 4। এই 4 উপরে চলে যাবে, তাহলে হবে কত? 16a স্কয়ার, নিচে হচ্ছে √3a স্কয়ার। a স্কয়ার স্কয়ার ক্যান্সেল আউট, তাহলে হবে 16 ভাগ √3, তাই তো? তার মানে 16:√3। এইটাই হচ্ছে দুইটা বর্গ এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত। ক্লিয়ার? এইটাই ছিল হচ্ছে আমাদের রাজশাহী বোর্ডের সংক্ষিপ্ত যে প্রশ্নগুলা, সেইগুলোর হচ্ছে সমাধান। আশা করি সবগুলো বুঝতে পারছো। আর কমেন্টে জানাও যে হচ্ছে আমরা সৃজনশীল প্রশ্নের হচ্ছে দিব কিনা, ভিডিও দিব কিনা। যদি সৃজনশীল প্রশ্ন চাও তাহলে সৃজনশীল প্রশ্নের আমরা ভিডিও বানাবো ইনশাআল্লাহ। আর এরকম সব বোর্ডের হচ্ছে সলিউশন পাইতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।